নমস্কার বন্ধুরা, পিএসইউ ফান্ডের ইকুইটি ক্যাটাগরি নিয়ে তো বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, কিন্তু এই পিএসইউ ফান্ডেরই ডেট ক্যাটাগরি যেটা আছে আজকে সেই নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ডেট ফান্ড নিয়ে। এইবার প্রশ্ন হলো যে এই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড কি? দেখুন, ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড একটা ডেট ক্যাটাগরির ফান্ড যারা প্রাইমারিলি মানে মিনিমাম 80% যাদের পোর্টফোলিও বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করবে। এবং এই ডেট ইনস্ট্রুমেন্টগুলো কাদের? মেনলি ব্যাংকিং যেসব কোম্পানিগুলো আছে, ব্যাংকিং বা ফিনান্সিয়াল কোম্পানি আছে, আর যে পিএসইউ আছে তাদের যেসব ডেট ইনস্ট্রুমেন্টগুলো আছে, যেমন ধরুন বন্ডস হতে পারে, ডিবেঞ্চার্স হতে পারে, সার্টিফিকেট অফ ডিপোজিট হতে পারে। তো এই সমস্ত জায়গাতেই ইনভেস্ট করবে এই মিউচুয়াল ফান্ডগুলো। এইবার যখন বন্ডেতে ইনভেস্ট করবে, অবশ্যই সেই বন্ডগুলো বা কমার্শিয়াল পেপারগুলো সেগুলো সব হাইলি রেটেড হতে হবে, মানে সেগুলো খুব কম রিস্কি হতে হবে। আপনারা জানেনই বা আমি অনেক ভিডিওতে আগেও বলেছি যে যখনই বন্ডেতে ইনভেস্ট করব তখন দেখে নিতে হবে যে সেই বন্ডটা কতখানি ক্রেডিবিলিটি আছে, মানে সেই বন্ডটাকে সিকিওর, সেই বন্ডে ইনভেস্ট করলে টাকা ফেরত পাবো তো, বা বন্ড থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে তো। তো যত ভালো বন্ড হবে, হাই কোয়ালিটির বন্ড হবে, সেগুলোকে রেটিং দেব AAA দিয়ে। তো A+ থেকে AAA এই রেটের যে বন্ড সেগুলোকে বলা যেতে পারে যে রিস্ক কম আছে এরকম বন্ড। তো এইরকম যেগুলোতে রিস্ক কম আছে সেই কোম্পানির বন্ডেতে ইনভেস্ট হবে। এবার যেহেতু এগুলো ম্যাক্সিমামই গভর্নমেন্ট ইস্যু করছে, আমি বললাম এই পিএসইউ বন্ড, তো সেটা তো আলটিমেটলি গভর্নমেন্ট ইস্যু করছে। তো সুতরাং এক্ষেত্রে কি হচ্ছে যে আমার সবগুলোই কিন্তু ভালো কোয়ালিটির যেসব বন্ড আছে সেই জায়গাগুলোতেই ইনভেস্ট হচ্ছে। এবার প্রশ্ন হলো যে এই ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড কেন চুজ করব? দেখুন, এখানে চুজ করবেন তার কারণ হচ্ছে এটা একটা ডেট ক্যাটাগরি ফান্ড। তো ডেট ক্যাটাগরির ফান্ড সবসময় লো রিস্কি হয়, আর এখানে তো রিস্কটা আরও কম। তার কারণটা কি? কারণ এখানে যে ইনভেস্টমেন্ট টাইপ সেটা কি, সেখানে আমি দেখছি যে ব্যাংকিং আর পিএসইউ কোম্পানি যেগুলো আছে তাদের বন্ডেতে ইনভেস্ট হচ্ছে। এইবার এইসব ব্যাংকিং কোম্পানিগুলো বা এই পাবলিক সেক্টর ইউনিটগুলো যেহেতু অলরেডি গভর্নমেন্টের কোম্পানি বলতে পারেন, তাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি ভালো আছে বলতে পারেন, সুতরাং তারা যে বন্ডগুলো ইস্যু করছে সেই বন্ডগুলো ডিফল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম আছে, সুতরাং এখানেতে লোয়ার রিস্ক। 2 নম্বর অ্যাডভান্টেজ সেটা হচ্ছে স্টেডি রিটার্ন। তো এই ফান্ডেতে কি হয় যে এই পিএসইউ বলুন বা ব্যাংকের ধরুন বন্ডেতে ইনভেস্ট হচ্ছে, এবারে বন্ডের ক্ষেত্রে কি হয়, রেগুলারলি কুপন দেবে, তো যেটাকে বন্ডের ইন্টারেস্ট বলা হয় বা কুপন রেট বলা হয়। যেহেতু রেগুলারলি এখানেতে টাকা পাওয়া যাচ্ছে, তাহলে রেগুলারলি টাকা পেলে এখানে রিটার্নটা স্টেডি হবে, এটা একটা ফিক্সড রিটার্ন এখান থেকে আসবে। তো স্টেডি রিটার্ন হচ্ছে এর একটা অ্যাডভান্টেজ। তবে এইটা ঠিক যে এই ফান্ড থেকে লোয়ার রিস্ক হতে পারে, কিন্তু এখান থেকে রিটার্নটা কিন্তু খুব ভালো আসবে না, কারণ এই বন্ড থেকে বা এর যে কুপন রেট সেগুলো তো খুব বেশি হয় না। তো সেইগুলো যেহেতু বেশি হয় না, সেই কারণের জন্য এখান থেকে রিটার্ন কিন্তু বেশি পাওয়া যাবে না, বিশেষ করে লং টার্মে এখান থেকে যা রিটার্ন আপনি পাবেন তার থেকে তো ইনফ্লেশনই দেখবেন বেশি হয়ে গেছে। সুতরাং লম্বা সময়ের জন্য কিন্তু এইসব জায়গাতে ইনভেস্ট করা যাবে না, শর্ট টার্মেতে ইনভেস্ট করার জন্য বা মিডিয়াম টার্মে ইনভেস্ট করার জন্য এগুলো উপযুক্ত হতে পারে। এরপরের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। এবার আমি বন্ডেতে ইনভেস্ট করছি, সেটা তো আর শুধুমাত্র একটা জায়গার বন্ডেতে ইনভেস্ট করছি না বা একটা পিএসইউ বন্ডে ইনভেস্ট করছি না, অনেক পিএসইউ আছে, অনেক ফিনান্সিয়াল কোম্পানিজ আছে। তো বিভিন্ন পিএসইউর বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানির আমি যদি বন্ডেতে ইনভেস্ট করি তাহলে আমার রিস্কটা কম হবে না। কোনো একটা যদি ফেলও করে যায় তাহলেও আমার ওভারঅল যে পোর্টফোলিও সেটাকে ইম্প্যাক্ট করবে না। তো সেই কারণের জন্য আমরা ডাইভার্সিফিকেশন করে দিচ্ছি। আর কি আছে, প্রফেশনাল ম্যানেজমেন্ট এক্সপার্ট আছে, তারা ঠিক করবে কোন কোম্পানির বা কোন গভর্নমেন্ট পিএসইউর যা আছে তাদের বন্ড সিলেক্ট করবেন, সেগুলো তারা যারা এক্সপার্ট আছে তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা এইসব কাজ করতে দক্ষ। তো এক্সপার্ট প্রফেশনাল ম্যানেজমেন্ট থাকছে। এরপরে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে লিকুইডিটি। এই ফান্ডগুলোকে আপনি শর্ট নোটিসে কিনতে বা বিক্রি করতেও পারছেন। তো এইগুলো তো হলো এর অ্যাডভান্টেজ। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এই ফান্ডটা কিন্তু সেই সমস্ত ইনভেস্টরদের জন্য অ্যাপ্লিকেবল হবে যারা তাদের টাকাটা মিডিয়াম টার্মে ম্যাক্সিমাম 1 থেকে 3 ইয়ার্স এই সময়ের জন্য ইনভেস্ট করতে চান, তারাই এখানে ইনভেস্ট করবেন। আর যদি তার থেকেও কম হয়, ধরুন আপনার ইনভেস্টমেন্ট টেনিউর যদি 1 বছরেরও কম হয়, তাহলে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে আপনি আইদার লিকুইড ফান্ড অথবা আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড সেই দিকে যাবেন। এই যে লিকুইড ফান্ড, এই ফান্ড নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, পারলে সেটাও একবার দেখে নেবেন। তো যদি 1 বছরের কমের ইনভেস্টমেন্ট পিরিয়ড হয় তাহলে লিকুইড ফান্ড, 1 থেকে 3 বছরের জন্য যদি হয় তাহলে আপনি এই পিএসইউ অ্যান্ড ব্যাংকিং ডেট ফান্ড যেটা আছে সেটাতে আপনি ইনভেস্ট করতে পারেন। এইবার আসি এই ফান্ডের ট্যাক্সেশনের ব্যাপারেতে। দেখুন, এটা একটা ডেট ক্যাটাগরির ফান্ড, তো এর যে ট্যাক্সেশন সেটা ডেট ক্যাটাগরির ফান্ডের যে ট্যাক্সেশনের রুলটা আছে তার উপরেতেই হবে। তো প্রথমে আমি আপনাকে বলে দিই, যদি আপনি মিউচুয়াল ফান্ডটা এপ্রিল 2023-এর আগে কিনে থাকেন,
যদি আপনি এপ্রিল 2023-এর আগে কিনে থাকেন তখন কি হচ্ছে, যদি আপনি 24 মাস হোল্ড করেন বা 2 বছরের হোল্ড করেন, তাহলে আপনার যে সেখান থেকে যে ইনকামটা হচ্ছে সেটা আপনার ইনকাম ট্যাক্সের স্ল্যাবেতে যোগ হয়ে যাবে এবং আপনার স্ল্যাব রেট অনুযায়ী ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি সেটাকে 24 মাসের বেশি সময় ধরে হোল্ড করেন, মানে মোর দ্যান 2 ইয়ার্স যদি হয়, তাহলে কি হবে, তাহলে আপনাকে আপনার যে গেন হচ্ছে সেই গেনটার উপরতে 12.5% ট্যাক্স দিতে হবে উইদাউট এনি ইন্ডেক্সেশন বেনিফিট। তো এইটা তো হলো যদি আপনি আপনার এই মিউচুয়াল ফান্ডটা এপ্রিল 2023-এর আগে কিনে থাকেন। এবার এখন যারা কিনছেন, ধরুন আমার কথা শুনে আজকে কালকে আপনি এই ফান্ড কিনবেন, তাহলে তো সেটা হলো এপ্রিল 2023-এর পরে। তো এপ্রিল 2023 বা তার পরে যদি কেউ এই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করেন, তখন কিন্তু তার ট্যাক্সেশনটা খুবই সিম্পল। এক্ষেত্রে আর হোল্ডিং পিরিয়ডের কোনো ব্যাপারই নেই। শর্ট টার্ম, লং টার্ম ক্যাপিটাল গেন এইসব যেগুলো আমরা জেনে এসেছি এতদিন ধরে, সেসবের কোনো বালাই নেই। আপনার যা ইনকাম হবে সেই ইনকামটা আপনার টোটাল যে ট্যাক্সেবল ইনকাম সেখানে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এইবার আপনাকে কতগুলো ডেট মিউচুয়াল ফান্ডের এক্সাম্পল দিই। আমি সবসময় এক্সাম্পল দিই, কোনো রেকমেন্ডেশন দিই না। তো আজকেও সেরকম কিছু এক্সাম্পলই দেবো। যেমন ধরুন ICICI প্রুডেন্সিয়াল ব্যাংকিং অ্যান্ড PSU ফান্ড, এই ফান্ডটা কীরকম পারফর্ম করেছে সেটা আপনাকে আমি শো করছি। দেখুন এই ফান্ডটা কিন্তু আপনার রেগুলারলি ভালো পারফর্ম করেছে। দেখুন সেটা 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, যে কোনো টেনিওরেই দেখুন যে এর যে ক্যাটাগরি অ্যাভারেজ, সেই ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় কিন্তু এর রিটার্নটা ভালো দিয়েছে। এছাড়া আছে যেমন ধরুন UTI ব্যাংকিং অ্যান্ড PSU ফান্ড, এই ফান্ডের পারফরমেন্স আপনাকে শো করছি, আপনি এই ফান্ডটা দেখতে পারেন। HDFC ব্যাংকিং অ্যান্ড PSU ফান্ড, এই ফান্ডের ডিটেলসটা আপনাকে শো করলাম, আপনি এটা দেখে নিন। তাছাড়াও বন্ধন আছে, বন্ধন ব্যাংকিং PSU ফান্ড, কোটাক ব্যাংকিং অ্যান্ড PSU ফান্ড, অ্যাক্সিসের PSU ফান্ডটাও ভালো, অ্যাক্সিস ব্যাংকিং অ্যান্ড PSU ফান্ড, নিপন ইন্ডিয়া ব্যাংকিং অ্যান্ড PSU ফান্ড। তো এই ফান্ডগুলোর নাম আপনাকে বললাম, এগুলো দেখে নিন। এছাড়া এই লিস্টে তো অনেক ফান্ড আছে, আপনি গুগল সার্চ করলে দেখে নিতে পারবেন। তো সেখান থেকে আপনার পছন্দ মতো কোনো ফান্ডেতে আপনি ইনভেস্ট করতে পারেন।